জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ দখলে নিয়েছে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং আইনি ভিত্তি না থাকার অভিযোগ করছে আন্দোলনকারীরা। সকাল 10টার কিছু পরে সংসদ ভবনের দক্ষিণ গেটের ওপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন প্রায় 5 শতাধিক বিক্ষুব্ধ জনতা। পরে ফটক খুলে দেন দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। পরে মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, সনদ প্রণয়নে তাদের পরামর্শ নেয়নি সরকার, একই সঙ্গে স্বীকৃতি না দিয়ে অবমূল্যায়ন করেছে। ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তি না থাকার অভিযোগ তাদের। বিকেল 4টায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কোনো দল অংশ নেবে কিনা তা সেই দলের বিষয়। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB-এর শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। ডক্টর জাহিদ আরও বলেন, জুলাই সনদের জন্য সবাই মুখিয়ে রয়েছে। যারা এখন সই করবে না তারা আশা করি পরে স্বাক্ষর করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে শীঘ্রই বাসায় ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। দেশের চিকিৎসা ক্ষেত্রে ডিপ্লোমা মেডিকেলের বিশেষ অবদান রয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, এই খাতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে, এবং যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবেন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু বলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও বড় জয় পেল ইসলামী ছাত্র শিবির। ভিপি সহ 23 পদের 20টিতেই জয় পেয়েছে তারা। ভূমিধর সেই বিজয়ের পর নবনির্বাচিত ভিপি বলেছেন, সাধারণ ছাত্রদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে পরাজিতদের সাথে নিয়ে কাজ করবেন। রাজশাহী প্রতিনিধি সমর সাজুকের সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন নিয়ামুল আজিজ সাদেক, ছবি তুলেছেন রাজু আহমেদ। ছাত্র শিবির এবং প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে নির্বাচিত জিএস সহ বাকিদের এক সারিতেই হাত নেড়ে অভিবাদনের জবাব দিতে দেখা যায়। এরপর একে একে ভিপি, জিএস, এজিএস সহ নামের ঘোষণা আসতে থাকে মঞ্চ থেকে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবল বাধা বিপত্তি উপেক্ষা করেই তাদের এই নির্বাচন আয়োজন সফল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 35 বছর পর একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। বিজয়ীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাস উন্নয়নে কাজ করবেন। রাকসুর চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ছাত্র শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ 12,687 ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে ছাত্রদলের শেখ নুরুদ্দিন আবির তার 3 ভাগের 1 ভাগ ভোট 3,397 ভোট পান। জিএস পদে আধিপত্যবাদ বিরোধী স্বতন্ত্র জোট থেকে 11,383 ভোট পেয়ে বিজয়ী হন সালাউদ্দিন আম্মার। তার প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সালমান সাব্বির পান 6,971 ভোট। তার বিপরীতে ছাত্র শিবিরের ফাহিম রেজা পান 5,883 ভোট। আর এজিএস পদে ছাত্র শিবিরের সালমান সাব্বির পান 6,971 ভোট, বিপরীতে ছাত্রদলের এশা পান 5,941 ভোট। পরে এক সংবাদ সম্মেলনে ভিপি বলেন, ক্যাম্পাস বিনির্মাণে পরাজিতদের মূল্যবান পরামর্শ নিয়ে কাজ করতে চান তিনি। আমরা কৃতজ্ঞতা জানাই, কেননা আপনারা রাকসু আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ একটা সময়ের আমাদের রাকসুর বাস্তবায়নের পিছনে আপনারা ভূমিকা পালন করেছেন। আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। ছাত্রদল থেকে একমাত্র বিজয়ী ক্রীড়া সম্পাদক ও স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ীরা জানান তাদের অভিব্যক্তি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা 753 একরের এত বড় একটা ক্যাম্পাস, 30,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে আজকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। 23টি পদের বিপরীতে প্রায় 8 শতাধিক শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার কথা জানিয়েছেন তারা। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করে আমরণ অনশন শুরু করে আন্দোলনরতরা। এর আগে গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল। সেই কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তারা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও কেজিতে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। নতুন করে 5 টাকা বেড়ে ডজন প্রতি লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। গেল 1 মাসের বেশি সময় ধরে নাবিশ্বাসের সবজির বাজারে দামে কিছুটা কমতির টান, তারপরও তা নিম্নবিত্তের সাধ্যের বাইরে। বেশিরভাগই বিক্রি হচ্ছে 100 টাকার মধ্যে। বেগুন 120 টাকা ছিল, 100 টাকা, আরেকটা আছে 200 টাকা, ওটা 160 টাকা হয়েছে। যদি বিকেলেও বাজার করতে যান, যখন আর কি সবকিছু শেষের দিকে, তখন 80 টাকার নিচে কোনো সবজিই পাবেন না। ঊর্ধ্বমুখী মশলার বাজার। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, আর আদা ও রসুনে 20 টাকা। সরবরাহ কমিয়ে দেয় হঠাৎ বাড়তি ডিমের দাম। মুরগির দামও বেড়েছে কিছুটা। গত সপ্তাহ সোনালি ছিল 280, এই সপ্তাহ হলো 90, 300 এইরকম। নদীতে ইলিশ ধরা বন্ধ, তারপরও কেজিতে 50 টাকার মতো কমেছে অন্যান্য মাছের দাম। গত সপ্তাহে রুই মাছ বেশি 400 টাকা কেজি, এই সপ্তাহে 360 টাকা 70 টাকা বিক্রি করতেছি। পাবদা মাছের কেজি 400 টাকা, পুঁটি মাছের কেজি 300 টাকা। সরকারের আমরা সুদৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে এটাকে কন্ট্রোল করার জন্য, আদারওয়াইজ আমাদের সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। গত সোমবার নিয়ম ভেঙে সয়াবিন তেলের দাম 6 টাকা বাড়ায় ভোজ্য তেল কোম্পানিগুলো, তবে বাজারে বিক্রি হচ্ছে আগের দামেই। বাড়তি রেট আমাদের কাছে এখনো আসেনি। আগের যে রেটটা আছে আমরা ওই রেটে বিক্রি করতেছি। 1 লিটার 189 টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসি মাংস 1150। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুরে ব্যাপক সাড়া ফেলেছে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। শহরের মহিম ইনস্টিটিউশন স্কুল মাঠে এর উদ্বোধন করেন প্রধান শিক্ষক মাধবচন্দ্র দাস। আঞ্চলিক পর্বে নাচ, গান, অভিনয়, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে 3 ধাপে থাকছে এ প্রতিযোগিতা। পর্যায়ক্রমে সারা দেশ থেকে 100 আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। মার্কস অলরাউন্ডারের 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডার পাবেন 15 লাখ টাকা করে শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার ও বৃত্তির পরিমাণ 1 কোটি টাকারও বেশি। পরিবেশ অধিদপ্তর, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের আপত্তি সত্ত্বেও সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর পার কেটে বালু এবং পাথর উত্তোলন চলছে। ফলে নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। চলছে বালু তোলার মহোৎসব। পরিবেশ প্রকৃতির কথা না ভেবে যে যেভাবে পারছেন জাদুকাটা নদীর পার কেটে তুলছেন বালু। বালু নয়, যেন সোনার হরিণ। অবৈধভাবে জাদুকাটা নদীর পার কেটে বালু উত্তোলনের বিষয়টি গণমাধ্যমে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। জাদুকাটা নদীর তীরবর্তী বাসিন্দাদের বিক্ষোভের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি। কোনো অবৈধ কর্মকাণ্ড করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। তারা বিভিন্ন সময়ে একযোগে 1,500 থেকে 2,000 নৌকা নিয়ে প্রায় 15 থেকে 20,000 শ্রমিক একসাথে একযোগে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। নিজেদের অস্তিত্ব রক্ষায় স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। এলাকাবাসীর অভিযোগ, একটি রাজনৈতিক দলের মদদে জাদুকাটা নদীর পার কেটে বালু তোলা হচ্ছে। পাহাড় কাটা চলতে থাকলে শুধু লাওয়ারগড় এলাকা নয়, হুমকিতে পড়বে পশ্চিম পাড়ে থাকা শিমুল বাগান সহ বিস্তীর্ণ জনপদ। জায়গা বিক্রি করেছেন আব্দুল কাইয়ুম, জায়গা বিক্রি করেছেন খাজা মাইনুদ্দিন, ওনারা কার জায়গা বিক্রি করছে। আমরা চাই যে এই লুটতরাজ বন্ধ হোক অচিরেই, এবং এখানে প্রকৃতি রক্ষা হোক, গ্রাম রক্ষা হোক এবং শিমুল বাগান রক্ষা হোক। পাট কেটে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত টাস্ক ফোর্সের অভিযান চলমান রয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তর এখানে কাজ করতেছে। জেলা প্রশাসক জানান, জাদুকাটা নদীতে ইজারাদার বহির্ভূত পার কেটে বালু লুটের ঘটনার পরপরই
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। জাদুকাটা নদীতে ইজারা বহির্ভূত নদীর পার কেটে নেওয়ার অভিযোগ পাওয়ার পরই আমরা এই বিষয়ে দ্রুত একটা সভা করি কোর কমিটির, এবং সবার আমরা কে কিভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে কথা বলি। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এর মধ্য দিয়ে দেশ বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করল। ডক্টর ইউনূস আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রয়াসে নতুন পথরেখা দেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, আজকের দিন সারা পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে। বিএনপি সহ 25টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করে, জানাচ্ছেন হাসান মাহমুদ। ছুটির দিনের বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় হেমন্তের টিপটিপ বৃষ্টি উপেক্ষা করেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঐতিহাসিক পটভূমি রচিত হলো। জুলাই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিক স্বাক্ষর করে ঐতিহাসিক এই জুলাই সনদে। পরিমার্জনের মধ্য দিয়ে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এই দিন পৃথিবীর জন্য বড় এক উদাহরণ হয়ে থাকবে। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত, এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। এই পরিবর্তন দেশকে সামনের দিকে নিয়ে যাবে। কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই, ওটা ঠিক করে নাই। আমরা কি জাতি হলাম? তরুণরাই ভবিষ্যতের পথ দেখাবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সনদ পরবর্তী দেশ গড়তে হবে পরবর্তী সরকারকে। আমাদের তরুণরা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে, এত তাজা শক্তি দিতে পারে, এত সৃজনশীল মানুষ দিতে পারে, এত বিশ্বস্ত মানুষ দিতে পারে, দেশ খুঁজে পাওয়া যাবে না। কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি সবার প্রতি কৃতজ্ঞতা পেশ করেন। এই জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠান ঐতিহাসিক। আমরা যে দীর্ঘ পথ 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের সূচনা হয়েছে, তার একটি পর্যায়ে এটি। নবজন্মের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন সূচনা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে সনদ বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন কেউ কেউ। এছাড়া জুলাই সনদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বেশ কিছু রাজনৈতিক দলে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দিনভর শঙ্কা, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার ভেতর অবশেষে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর শুরু হয় মূল অনুষ্ঠানের। বিকাল 4টার পর একে একে উপস্থিত হন উপদেষ্টারা সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। জুলাই সনদ নিয়ে আরও আলোচনা হবে জানিয়ে উপদেষ্টারা বলেন, সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো সংস্কারে অঙ্গীকারবদ্ধ হয়েছে। এখানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। এখন এই নোট অফ ডিসেন্টগুলো কেমন করে আমরা মিনিমাইজ করব, এবং যারা আজকে স্বাক্ষর করছেন না তারা কেমন করে সংযুক্ত হবেন, ভবিষ্যতে নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করব। আলী রিয়াজ সাহেব অলরেডি বলছেন যে কিছু কিছু সংযোজন করবেন, তা আমরা আরও এটাকে পরিবর্তন করে সবার জন্য গ্রহণযোগ্য একটা ভার্সন আমরা তৈরি করব। সনদে স্বাক্ষরের পর বিএনপি নেতারা জানান, সনদ প্রণয়নে সাংবিধানিক ভারসাম্য তৈরি হয়েছে। এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
এটা যাত্রা, এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। সনদ স্বাক্ষরিত হয়েছে। আমরা গত 8-9 মাস যাবৎ এটার পিছনে কাজ করছি, সমস্ত রাজনৈতিক দল মিলে স্বাক্ষর হয়েছে। আমি আশা করি এই সনদের ভালো দিকগুলো জাতি গ্রহণ করবে। তবে সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি না হওয়ায় সনদ বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে বলে জানায় জামায়াত ইসলামী। দ্রুত সনদ বাস্তবায়নে আহ্বান জানায় অন্যান্য রাজনৈতিক দলগুলো। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং বিপ্লবের যে উদ্দেশ্য, স্পিরিট এবং ঐক্যমত পৌঁছার জন্য যে সংস্কার, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে, অনিশ্চিত হয়ে পড়বে। সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকারনামা। এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো হয়েছে। সবাই আগে থেকে বলে রাখছি আমরা একমত আছি, ইনশাআল্লাহ সুন্দর নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। 25টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। 8 মাসেরও বেশি সময় আলোচনার পর অবশেষে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদের। তবে এতে অংশ নেয়নি এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। গুরুত্বপূর্ণ প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা এবং অসন্তুষ্টি শঙ্কা জাগাচ্ছে সনদ বাস্তবায়নে। শফি মাহমুদ সাগর, জাতীয় সংসদ ভবন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদের স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, যা লজ্জার মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে কাফরুল দক্ষিণ থানা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়নি। মজলুমদের কষ্ট জামায়াত ইসলামী সব থেকে ভালো অনুভব করে। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে জুলুম, দুর্নীতি এবং চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, তার দল সকলের জন্য ন্যায় বিচার কায়েম করবে। সকল অপকর্ম থেকে সমাজকে মুক্ত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবার কথাও জানান তিনি। সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখান, কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য এটি লজ্জাস্কর। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে আলোচিত 500 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় স্বর্ণালংকার সহ 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে শাহিনের নেতৃত্বে এই চুরির ঘটনা হয়েছে বলে জানানো হয়। ডিবি বলছে, শাহিনের সাথে সুমন নামে অপরজন জুটি বেঁধে এর আগেও কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটিতে জুয়েলারির দোকানে চুরি করেছিল। পুলিশ জানায়, পেশাদার চোর চক্রের একটি গ্রুপ 3 মাস রেকির পর এই চুরির ঘটনা ঘটায়। চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর ও বরিশালে পালিয়ে গা ঢাকা দেয়। শাহিনকে গ্রেপ্তার করা গেলেও সুমন পলাতক। শাহিন সুমন জুটি 2021 সালে কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে বোরকা পরে চুরির ঘটনায় জড়িত ছিল। জেল থেকে ছাড়া পেয়ে তারা আবারও একই পন্থায় এই চুরি করে। আমরা ডিবি ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি। চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে, তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়। ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে, যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে। প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে।